স্বাগত জানাচ্ছি আমি কনক সরোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, বাংলাদেশ নতুন রাষ্ট্রপতি পেতে যাচ্ছে। আপনারা জানেন যে শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করার পরে যেই সাংবিধানিক বাধ্যবাধকতা 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। আমি 13 তারিখ যতটুকু মনে পড়ছে যে মনোনয়নপত্র সাবমিট করা হবে, 20শে আগস্টে সংসদে ভোট হবে। তবে এই জায়গাটায় ধরেন সেই পুরনো স্টাইলে আমরা যাচ্ছি নতুন রাষ্ট্রপতির জন্য, সেটি নিয়ে বিস্তারিত কথা বলবো। পাশাপাশি আহ, ভারতে পলাতক শেখ হাসিনার প্রেস কনফারেন্সের পরে বাংলাদেশ যে তীব্র প্রতিক্রিয়া এবং কঠোর প্রতিক্রিয়া, আমি বলবো আমার তো মনে হয় যে এটি স্বাধীনতার পরে গত 54-55 বছরের মধ্যে সবচেয়ে কঠোর অবস্থান বাংলাদেশের। যে বিবৃতি বাংলাদেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়, তারপরে যে কূটনৈতিক টানা পড়েন বা সার্বিক সবকিছু নিয়ে আহ, ভারতের হাইকমিশনারের ছুটাছুটি আমরা দেখছি। পাশাপাশি ভারতের বেশ কিছু প্রতিনিধি দল বাংলাদেশে আসছেন। আজকে সংবাদপত্রে দেখলাম যে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধানও বাংলাদেশ সফরে এসেছেন, সরকারি সফর বলা হচ্ছে। তো সব মিলিয়ে আমরা কথা বলবো। আমার সঙ্গে যোগ দিচ্ছেন মেজর সুমন আহমেদ, আমার চ্যানেলের নিয়মিত অতিথি, আপনাদের প্রিয় মানুষ। সুমন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। সুমন ভাই, আমি যেটি বলছিলাম যে পুরাতন স্টাইলে নতুন রাষ্ট্রপতি অ্যাকচুয়ালি আমাদের যে জুলাই সনদ যেটি বাস্তবায়ন হয়েছে, সেই জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি হওয়ার কথা হচ্ছে আপনার উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের দুটি কক্ষের যে সদস্য, তারা গোপন ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। অর্থাৎ সেখানেও ধরেন মাঠ পর্যায়ে যেমন মানুষ ভোটাধিকার দিয়ে তাদের এমপি নির্বাচন করে, ঠিক তেমন একটি বিষয় যে এমপিরা রাষ্ট্রপতি নির্বাচন করবেন গোপন ব্যালটে। এবং আমি যদি আপনাকে একটু দেখাই যে জুলাই সনদের কিছু জায়গায় বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, কিন্তু রাষ্ট্র প্রেসিডেন্ট, বিএনপি, আদার পার্টিস ব্যাক সিক্রেট ব্যালট ভোট বাই বোথ হাউজেস। অর্থাৎ বিএনপি কিন্তু আহ, আহ, যে উম, ঐক্যমত্য কমিশনের যে কনসেনসাসের যে জায়গাটা ছিল, সেই জায়গাটায় কিন্তু বিএনপিও একমত ছিল যে তারা গোপন ব্যালটে এই রাষ্ট্রপতি নির্বাচন করবে, এবং যেটি মানুষের প্রত্যাশা ছিল যে একজন দলীয় ব্যক্তিকে আমার মন চাইলেও আমি অমুককে রাষ্ট্রপতি বানাই দিলাম, সে চিরজীবন আমার অনুগত থাকবে। তো সেই জায়গাটা এখন দেখা যাচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই সবাই বলছেন। যদিও মাঝখানে আমরা শুনতে পাচ্ছিলাম যে আইরিন খান, তাকে রাষ্ট্রপতি করা হবে, এবার একজন মহিলা রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ। আহ, আবার দেখলাম তার নাম আলোচনায় আছে, আবার নাই। তো মির্জা ফখরুল এক্সকিউজ মি দীর্ঘদিন ভাই, থেকে। জি, শুনতে এখানে পাচ্ছেন আপনি আমাকে? আমি দেখছি দর্শকের কমেন্টে অনেকে বলছেন যে সাউন্ড নাই, অডিও নাই। আহ, আমার অডিও নো। তারা বলছেন নো সাউন্ড। আচ্ছা, আমি তাহলে একটু সেট আপ করে দেখি তো। আমি অডিওর সমস্যাটা ভুগছি, কিন্তু আমার এখান থেকে তো সাউন্ড ঠিক আছে। আপনার আপনার এখানে আছে? আপনি পাচ্ছেন তো আমার সাউন্ড? আমি শুনতে পাচ্ছি আপনাকে, সাউন্ড ওকে আছে, ঠিক আছে। সাউন্ড ওকে। আপনি আপনি বোধহয় আপনি শুনলে, একজন দুইজনে হ্যাঁ তাদের হ্যাঁ, পিসিতে একজন শুনছেন। দুইজনের সমস্যা হতে পারে। তো যাই হোক, তো এই যে ধরেন আমরা এই জায়গাটা আপনি কিভাবে দেখেন? ধরেন এখন ধরেন এই রাষ্ট্রপতি, বিএনপি তো উচ্চকক্ষের ব্যাপারে, বিএনপির 31 দফাতেই বিএনপির উচ্চকক্ষের কথা আছে, জুলাই সনদে উচ্চকক্ষের কথা আছে, কিন্তু ভেরি আনফর্চুনেটলি গত 6 মাসে কিন্তু এই নিয়ে কোনো কথাবার্তা হয় নাই বা আমরা যাই নেই। তো এখন এই যে রাষ্ট্রপতি আহ মির্জা ফখরুলের নাম আসছে, সবাই অভিনন্দনও জানাচ্ছেন নতুন রাষ্ট্রপতি। আইরিন খানের নাম ছিল, এখনো আসলে কনফার্ম না মানে কোন দিকে যাবে কি হবে। এবং এখন জুলাই সনদ যদি কার্যকর হয়, উচ্চকক্ষ যদি হয়, তাহলে কি আবার রাষ্ট্রপতি নির্বাচন হবে? সব মিলিয়ে আপনার পর্যবেক্ষণটা একটু আমরা শুনি। জি, মানে আমাদের দর্শকরাও কিন্তু বুঝেন, যা আমরা সবাই জানি যে জুলাই সনদ থেকে আমরা বাস্তবায়ন করি নাই। অফিসিয়ালি জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট ছাড়া আমরা সবাই ঐকমত্যে ছিলাম।
বাট পরবর্তীতে নির্বাচনের পরে কিন্তু সেটা কার্যত, যদিও আমরা প্রতিশ্রুতি পাচ্ছি যে হ্যাঁ জুলাই সনদ বাস্তবায়ন হবে বা অন্যান্য কিছু, বাট অন গ্রাউন্ড আমরা সেই ধরনের কিছু দেখতে পাচ্ছি না। তো সেইটাই লিমিটেশনটা ধরে রেখে যে জুলাই সনদে সবকিছু হয় নাই, বাট কিছু জায়গায় আপনি যেটা বললেন, ধরেন উচ্চ কক্ষ নিম্ন কক্ষ হয় নাই, বাট এই যে গোপন ব্যালটের ভিত্তিতে যে হবে সেই জায়গায় তো আমরা এগ্রি করতে পারতাম। কারণ আপনি জানেন যে আমাদের সংবিধানের আর্টিকেল 70 যেটা আছে সেটা কিন্তু একটা ভয়ঙ্কর জিনিস। যদিও বলা হয় যে স্ট্যাবিলিটির জন্য, ডিসিপ্লিনের জন্য সবাই প্রকাশ ভোট দিবেন, পার্টি লাইনের বিরুদ্ধে কেউ ভোট দিবেন না, ফ্লোর ক্রস করবেন না, এই ধরনের জিনিসপত্র। তো স্বাভাবিকভাবেই যে সংখ্যাগরিষ্ঠ দল সে তার সংসদ সদস্যপদ রাখার জন্য প্রত্যেক সদস্যই পার্টি যাকে ঠিক করে দেয় তাকে দিবে, এর বাদে তারা অন্য কিছু চয়েস করবেন। এখন যখন এইটা বাস্তবতা, তখন আমরা কি আশা করছিলাম যে ধরেন বিএনপি থেকে বলা হচ্ছে যে তারা মির্জা ফখরুলকে সম্ভবত রাষ্ট্রপতি হিসেবে চাচ্ছেন, আবার 11 দলীয় জোট থেকে গতকালকে কর্নেল ডক্টর অলি আহমেদকে তারা বলেছেন যে তারা তাকে মনোনয়ন দিচ্ছেন। তো এই জায়গাটা অ্যাকচুয়ালি আমার কাছে মনে হচ্ছে যে একটা বাচ্চাদের খেলার মতন, যে দেখো দেখো বিএনপি একজন রাজাকারের ছেলেরে দিছে, আমরা একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধাকে দিছি। এই ধরনের জিনিসপত্র আসবার আগে আমরা কি আশা করছিলাম, যে আমরা জানি যে যখন আর্টিকেল 70 এক্সিস্ট করতেছে সেটা আমরা চেঞ্জ করি নাই, এবং সেই ক্ষেত্রে আমরা পারতাম বিএনপি না হোক অন্তত জামাত এনসিপি তারা বলতে পারতো যে দেখো আমরা এই 3 থেকে 4 জনের নাম দিচ্ছি যারা দলীয় না, যাদের দলীয় পরিচয়, সেটাও কিন্তু একটা ডিমান্ড ছিল। কি ছিল জুলাই সনদ? শুধু নির্বাচন না, সেটা রাষ্ট্রপতি যিনি হবেন তিনি দল নিরপেক্ষ। 2 নাম্বার জিনিস হচ্ছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পদ, তাদের কাজ, তার মধ্যে ভারসাম্য আনতে হবে। সেগুলার ইম্পর্টেন্সের কথা চিন্তা করে জামাত এনসিপি কিন্তু বলতে পারতো যে দেখো আমি বলছি মাহমুদুর রহমান, আমি বলছি আরো কেউ, ইভেন আইরিন খান, ইভেন সুশাসনের জন্য নাগরিকের বদিউল আলম মজুমদার, তাদের কথা বলতে পারতো তারা যে দল নিরপেক্ষ যারা আছে এমন 4-5 জনের নাম দিয়ে যে তোমরা যদি এর মধ্যে থেকে একজনকে এগ্রি করো আমরা সবাই মিলেই তাকে করবো, আলাদা আলাদা কোনো কিছু হবে না। ইভেন তার মধ্যে কর্নেল অলির নামও থাকতে পারতো, অসুবিধা নাই, বাট একটা প্যানেল তারা প্রপোজ করতে পারতো, যেটা আমরা আশা করছিলাম যে বিএনপি পারে নাই, দলীয় সংকীর্ণতার মধ্যে গেছে, সেই জায়গায় তারা কিন্তু এটা প্রপোজ করতে পারতো, এটাই বিউটি অফ দ্য ডেমোক্রেসি হতো। তো আর মেজর হাফিজের ব্যাপারে ইনফ্যাক্ট সব পক্ষ থেকে একটা সমর্থন ছিল উনি হইলে, বাট আমার মনে হয় উনি যেইভাবে খুব ভালোভাবে বা কার্যকরীভাবে সংসদটাকে চালাচ্ছেন সেই জায়গায় ওনার ফেরত যাওয়া উচিত না। তবে তো এখন ধরেন, জি, আমি একটু অ্যাড করে দিই। ধরেন মেজর হাফিজ পার্মানেন্ট করলেই হতো, কারণ মেজর হাফিজ ধরেন স্পিকার হিসেবে একটা স্ট্যান্ডার্ড সেট করছেন। রাষ্ট্রপতি হিসেবে আমরা এখনই পলিটিক্যাল যেই পূর্বাভাস দেখছি, মানে আমাদের ভারতের ভূমিকা বা সকল কিছু মিলিয়ে, দেশের ভেতরের গুটু চালাচালি সব কিছু মিলিয়ে সামনে যে সংকট যে আসছে এই ব্যাপারে নিঃসন্দেহ একটা সংকট তো আসবে। তো সেই সংকটের মোকাবেলায় মানে আমার এমন একজন ব্যক্তিকে দরকার যিনি একই সঙ্গে বাংলাদেশে গ্রহণযোগ্য, একই সঙ্গে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড, কানেক্টেড, সবকিছু মিলিয়ে। এবার আপনি একটু বলেন। জি জি জি, সেই জায়গাটা অবশ্যই আমি ওপেন রাখতে চাই, বাট আমি আপনাকে আমার কনসেপ্টটা বলি। আপনার হাতে ধরেন আপনি যুদ্ধে গেছেন, আপনার হাতে একটা পিস্তল আছে, একটা রাইফেল আছে, আর একটা আছে মেশিন গান। আপনার সব থেকে বড় যে অস্ত্র কার্যকরী মেশিন গান, এখন সেটা তো আপনি মেশিন গানের মুখের মধ্যে কাপড় পেঁচায় সেটাকে বন্ধ করে রাখবেন না। রাষ্ট্র ব্যক্তি হিসাবে, পলিটিশিয়ান হিসাবে, একজন ঝানু সিনিয়র পলিটিশিয়ান হিসেবে, বিএনপির অভিভাবক হিসেবে উনি কিন্তু যদি রাষ্ট্রপতি জায়গায় যান ওনার হাত পা বাঁধা হয়ে যাবে ভাই। কারণ আমরা এই যে বললাম আমাদের তো জুলাই সনদ আমরা বাস্তবায়ন করি নাই, সেই বাস্তবতা স্বীকার করে নিতে হবে যে একজন মেজর হাফিজ অবসরপ্রাপ্ত, যিনি এখন একটা আইকনিক ফিগার হয়ে গেছেন, যিনি দলমতের উপরে উঠে সংসদকে পরিচালনা করছেন, সেখানে তার সুযোগ আছে। বাট যখনই উনি রাষ্ট্রপতির জায়গায় তাকে বসে দেওয়া হবে, ভাই রাষ্ট্রপতি পদটা কি করা হয়েছে বলেন তো? এই যে মির্জা ফখরুলের নাম বলা, অ্যাজ ইফ ও তুমি ভালো কাজ করছো এই নাও ললিপপ খাও, তোমাকে রাষ্ট্রপতি পদটাকে একটা ললিপপ বা ক্যান্ডির জায়গা বলে দেওয়া হয়েছে। তুমি ভালো কাজ করছো, ওকে তুমি বুড়া হয়ে গেছো, তুমি ইউ আর এ ডেড হর্স, তুমি সেখানে বসে চকলেট খাও। আমরা তো সেটা চাই নাই ভাই। আমরা
চাচ্ছি যে রাষ্ট্রপতির পদটাও একটা ইফেক্টিভ পদ হোক, এবং সেই জায়গায় আমরা এফেক্টিভ সেইটা যতক্ষণ পর্যন্ত না হয়, যদি আজকে জুলাই সনদের বাস্তবায়ন হতো, আমি বলতাম মেজর হাফিজ উড হ্যাভ বিন দ্য রাইট চয়েস। বাট সেটা তো হয় নাই। আপনি মেজর হাফিজের মতন একজন অ্যাসেটকে, অভিভাবককে, দল নিরপেক্ষ যিনি ভূমিকা রাখছেন, তাকে রাষ্ট্রপতি জায়গায় নিয়ে কিন্তু আপনি ডাম্প করে দিবেন। তো সেই জায়গা থেকে আমি মনে করি আচ্ছা, উনি একটা ভালো চয়েস অবশ্যই, বাট সেটা না। এখন বিএনপি মির্জা ফখরুলের কথা বলছে। মির্জা ফখরুল কিন্তু ব্যক্তি হিসেবে তাকে আমি পছন্দ করি। রাজনৈতিক অবদান যেটা বিএনপির জন্য, বিশেষ করে 2009 এবং পরবর্তী তিনি যখন পার্মানেন্টলি সেক্রেটারি জেনারেল হলেন, মহাসচিব হলেন, তখন থেকে কিন্তু উনি অনেক কিছু করছেন বিএনপির জন্য, দেশের জন্য। এখন সেটা ওনার প্লাস পয়েন্ট। সজ্জন মানুষ উনি, ব্যুরোক্র্যাট, সেখান থেকে পলিটিশিয়ান। এখন উনি হইলে পরে এবং বিএনপি তাকেই রাখলে পরে সেটা হয়ে যাবে, আমি ধরে নিচ্ছি হয়তো। বাট কিছু সমস্যাও আমি একটু দেখতে পাচ্ছি। যেমন এক হচ্ছে, আমরা তো পলিটিক্যাল কাউকে চাচ্ছিলাম না, আমরা চাচ্ছিলাম দল নিরপেক্ষ একজনকে রাষ্ট্রপতি হিসেবে। 2 নম্বর হচ্ছে, বিএনপি কিন্তু দলগতভাবে ওনাকে যদি রাষ্ট্রপতি দেয়, মহাসচিবের জায়গায় ক্ষতিগ্রস্ত হবে। আরেকটা জিনিস আছে যেটা আপনার কাছে ফানি মনে হতে পারে, বাট আমার কাছে ফানি না। এই যে আছে ফাহাম আব্দুল সালাম, যিনি জামাই কোটায় বুদ্ধিজীবী নামে লোকেরা বলে, বাট তার লেখা যথেষ্ট শক্তিশালী। এখন সমস্যা হচ্ছে কি, আমার একটা ভয় যে আমাদের রাষ্ট্রপতির যে অফিসটা বা সেইখানে যে জায়গাটা, সেই জায়গার কিছু ইনফরমেশন পাবলিকলি চলে আসবে। ডিসপেকেবল এমসি উনি যে জিনিসটা বলেন, সেটা আমাদের সবাইকে বলেন, বাট এই জায়গাটাতে আমার মনে হয় আমাদের অনেক কিছু দেখেন, গত 2 বছরে কিন্তু আমরা অনেক জায়গা থেকে অনেক ইনফরমেশন পাইছি, বাট রাষ্ট্রপতির অফিসের জায়গা থেকে খুব কম জিনিস আমরা বের করতে পারছি, বিকজ সেই জায়গায় একটা গার্ডের জায়গা ছিল। তো আমি মনে করি সেই জায়গায় একটা বিপদ আছে ওনার মেজামায়ের কারণেই সেটা। এখন তার বিপরীতে যদি আমি মনে করি যে আর কে অল্টারনেটিভ হইতে পারতো, বা বিএনপি ধরেন জামাত আর কোনো প্রপোজ করে নাই, কর্নেল অলি আহমেদের জায়গায় যেটা জামাত প্রপোজ করেছে, ইটস গুড, বাট উনি হবেন না, সেটা আমরা সবাই জানি। আর্টিকেল 70 অনুযায়ী সবাই ভোট দিবে বিএনপির যে ক্যান্ডিডেট তাকেই। এখন কাকে করতে পারতো সেই জায়গায় দল নিরপেক্ষ হিসেবে? ডক্টর মাহমুদ ভাই ছিলেন, ওনার ব্যাপারে তো আমার কাউকে কিছু বলবার নাই। দেশবাসী ওনাকে আমার থেকে অনেক ভালো চিনেন। ওনার মতন মজলুম, ওনার মতন চিন্তাবিদ, ওনার মতন অ্যাকশনিস্ট এই জায়গায় খুব কম আছে। দেন জি, আপনি আইরিন খানের কথা বললেন। এখন দেখেন, আইরিন খান হচ্ছেন এমন একজন ব্যক্তি, তিনি ডিপ্লোম্যাটিক্যালি ওনার 48 বছরের অভিজ্ঞতা, শুধু দেশে না, জাতিসংঘের মতন জায়গায়, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে, আইডিএলওতে, সব জায়গায় উনি বছরের পর বছর সুনামের সাথে চাকরি করেছেন। উনি আন্তর্জাতিক রাজনীতি বুঝেন, উনি হিউম্যানিটেরিয়ান সাইড বুঝেন, উনি আইন বুঝেন, এভরিথিং উনি জানেন, এবং উনি শি ইজ ওয়েল রেসপেক্ট, ওয়েল রিগার্ডেড। আমাদের এই ইন্টারন্যাশনাল কমিউনিটিতে যত ব্লগ বলেন আপনি, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, সব জায়গায় শি ইজ ওয়েল রিগার্ডেড। এখন ওনাকে বসাইলে কি 2-3টা চ্যালেঞ্জের কথা লোকে বলতে পারে। আইরিন খান তো ডক্টর জুবায়দার কাজিন। এখন আপনারা কোনো যোগ্যতা ছাড়া অযোগ্য অর্থলোভী কিছু বাপের দেওয়া মায়ের দেওয়ার লোককে ক্রিকেট বোর্ডে বিভিন্ন প্রতিষ্ঠানে বসায় রাখছেন, যেখানে তাদের যোগ্যতাই নাই, এবং তাদেরকে সরাচ্ছেন না। আর সেখানে আইরিন খানের মতন একটা যোগ্য ব্যক্তি, তাকে যদি সে কি আত্মীয়তার কারণে মার খেয়ে যাবে? আমরা সেই ভয়ে না, উনি তো আত্মীয়তাকে বসানো যাবে না কেন? একটা আত্মীয় যদি ভালো হয় তাকে বসাবেন, আমরা সেটা সাপোর্ট করব। আত্মীয় ছেলে পেলে যোগ্য না অযোগ্য তাদেরকে বসায় দিতেছেন, তাতে থেকে আমরা সাপোর্ট ওইটাই, করতেছি না। মানে ধরেন যে এখন সকল জায়গায় তো জি, সুমন ভাই, আমি যেটা অ্যাড করতে চাই যে ধরেন আলটিমেটলি বিএনপি কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বলে প্রধানমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বারবার কিন্তু বলেছেন যে বিএনপির জুলাই সনদের নোট অফ ডিসেন্ট ছাড়া সকল কিছু তারা আহ, মানবেন। তো সেই মানাটাই আমার কাছে মনে হচ্ছে যে এই চুপ্পু সাহেবের পদত্যাগের পরবর্তী এই জায়গাটায় খুব দ্রুত তাদেরকে রাষ্ট্রপতি
দিতে হচ্ছে হয়তো 90 দিনের বাধ্যবাধকতায়, কিন্তু চাইলে এর মধ্যেও কিন্তু করা যেত। বা মানে আপনি উচ্চকক্ষ করতে না পারেন, আপনি আর্টিকেল 70 কে স্থগিত ঘোষণা করতে পারেন, যে মানে সবাই সবার মতো করে দিতে পারে। কারণ দুজন এমপির সমর্থন পেলেই যে কেউ রাষ্ট্রপতি পদের জন্য কিন্তু কম্পিট করতে পারে, আমার একটা বিধান জি, আছে। জি, তো জি। তো সেই এই জায়গাটায় টেকনিক্যাল জায়গাটা একটু আমরা আস্তে জি। আস্তে জি না, এবং বলেন। এবং ধরেন যে বিএনপির কিন্তু একটা বিটার এক্সপেরিয়েন্স আছে, যে ডক্টর ইয়াজউদ্দিন আহমেদকে বসিয়ে মানে ওই 111 এর আ আ ওই সময়টায় উনি সেটা ট্যাকল করতে পারেন নাই। আব্দুর রহমান বিশ্বাস সাহেব সামহাউ ওনার আশেপাশে কিছু আ মানে দক্ষ পলিটিশিয়ানের কারণে বা ওনার এক ধরনের সাহসের কারণে নাসিমের কুটা উনি ঠেকাই দিতে পারছিলেন, আব্দুর রহমান বিশ্বাস সাহেব। সো সামনের পরিস্থিতি আরো জটিল। সেই জটিল জায়গাটায় বারবার যেটা আমরা বলতে চাচ্ছি, সবার কাছে গ্রহণযোগ্য, মানে আজ্ঞাবহ রাষ্ট্রপতির চেয়ে সবার কাছে গ্রহণযোগ্য এবং ইন্টারন্যাশনালি কানেক্টেড একজন মানুষ আমাদের প্রয়োজন। আপনি যদি একটু বলেন, আমরা অন্য প্রসঙ্গে যাব। জি, জি। এখানে আমাদের দর্শকরা বা বাকি সবাই বলতে পারেন কিন্তু ডক্টর ইউনূস কেন না? দেখেন বিএনপির ভিতরে কিছু একটা অংশ তারা কিন্তু ডক্টর ইউনূসের জায়গাটা বা ফেরত আসার জায়গাটা চিন্তা করে ফেলছে এবং আমরা চাই না এবং ডক্টর ইউনূস কখনোই আসবেন না। পরিষ্কারভাবে উনি যতটুকু উনার মান-সম্মান আছে উনি কখনোই আবার সেই জায়গাতে বেলতলায় যাবেন না। বাট আমি আপনাদেরকে বলি, আপনি যে একটা ইম্পোর্টেন্ট কথা বলছেন যে একটা অ্যানালজি দিলেন যে আমাদের কিন্তু একটা সরকারের যখন ক্রিটিক্যাল সময়টাতে রাষ্ট্রপতির একটা ভূমিকা থাকে 111 বা তার আগের জিনিস সেই জায়গাগুলাতে। তো দেখেন কি সুবিধা হবে? আমি তো বললাম যে একটা ক্রিটিক্যাল জায়গা আত্মীয়র মধ্যে থেকে কাউকে বসাবো বা আত্মীয়র মধ্যে উনি আত্মীয় হিসাবে ৪৮ বছরে মানে সুনামের শিখরে যান নাই আইরিন খান। উনি গিয়েছেন তার কর্ম, তার চিন্তা, তার নিরপেক্ষতা এবং দেশের প্রতি ভালোবাসার কারণেই কিন্তু আলহামদুলিল্লাহ আজকে উনি অনেক উপরে আছেন গ্লোবালি। এখন ওনাকে বসাইলে সুবিধাটা কি দেখেন? আপনি যেটা বললেন যে উনি একজন ওনার যে রেপুটেশন আছে, ওনার যে কানেকশন আছে, হঠাৎ করে কেউ তার মাথায় বন্দুক রেখে বলতে পারবে না যে, এইটা সাইন করো। আসো 111 আনো। পারবে না। ২ নাম্বার হচ্ছে দেখেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অথবা আমাদের অনেকে তারা কিন্তু সব জিনিস কভার করতে পারেন না এবং সব জায়গায় ওনারা যাইতে পারেন না। এখন আপনি ইফেক্টিভ ডক্টর আইরিন খানের মতন একজন ব্যক্তিকে যদি ওনাকে আপনি ইন্টারন্যাশনাল যে সেমিনার বা রিপ্রেজেন্টেশন এর জায়গায় ওনাকে পাঠান, উনি কিন্তু 10 আউট অফ 10 স্কোর করবেন। উনি একজন হার্ভার্ড গ্র্যাজুয়েট, হার্ভার্ড ল স্কুল থেকে উনি পাশ করা। ওনার পড়াশোনার জায়গায়, ওনার কাজের জায়গায় উনি জানেন কি করতে হবে। ৩ নাম্বার যে জিনিসটা ভেরি ইম্পোর্টেন্ট, একটা ব্যালেন্স থাকবে। আমরা যেটা বলছিলাম যে দল নিরপেক্ষ একজন উনি থাকলে পরে আমরা কিন্তু এই যে মেজর হাফিজ আজকে যে জিনিসটা দেখাচ্ছেন দলের মধ্যে থেকেও, আর উনি যদি এসে বসেন, ওনার যেই এক্সপেরিয়েন্স, রেপুটেশন এবং অ্যাপ্রোচ আছে, আমার বিশ্বাস রাষ্ট্রপতি পদটা নিরপেক্ষ থাকবে, ইফেক্টিভ থাকবে এবং আমরা অনেক কিছু পাবো। আমরা শুধুমাত্র একটা চেয়ারে ললিপপ রেখে দিব যে তুমি যাও গিয়ে ললিপপ খাও, তোমার মরার সময় হয়েছে। নো, সেই জায়গায় আমরা রাষ্ট্রপতি পদটাকে সম্মান এবং এফেক্টিভ করতে পারবো। এটা আমার আশা। এখন লোকে বলতে পারে যে না, এখন তো বলে দিছে না। প্রথম কথা, নমিনেশন যে জোগাড় করছে সেখানে কারো নাম হিসাবে কিন্তু নমিনেশন কালেক্ট করা হয় নাই। সুতরাং বিএনপির হাতে এখনো সময় আছে। যদি তারা মনে করে সত্যি সত্যি অনেস্টলি যে এখানে আত্মীয় বন্য প্রশ্ন না, তাকে একজন ভালো লোককে আমরা দেখতে চাই। বিএনপি আপনি তো মাহমুদুর রহমানের সাথে কথা বলতে পারেন, আপনি আইরিন খানের সাথে কথা বলতে পারেন। জি, সেই বিএনপি জায়গায় তো আপনার আপনার স্কোপ আছে। বিএনপি দুটো নমিনেশন পেপার নিয়েছে, আমরা সংবাদপত্রে যেটি দেখেছি। আর আমার মনে হচ্ছে আপনি আরিন খানকে সমর্থন করছেন বা আপনার পছন্দের একজন মানুষ, কিন্তু ধরেন বাস্তবতা হচ্ছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার যদি ভারসাম্য না আসে, রাষ্ট্রপতি সেই পুতুলই থেকে যাবে। এবং জুলাই সনদ অনুযায়ী যে কথাগুলো বলা হয়েছে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, রাষ্ট্রপতিকে আরেকটু ক্ষমতায়িত করা, এই জায়গাগুলো যদি না হয়, ওই যে এরকম বিধানও তো আছে যে রাষ্ট্রপতির বিবেচনার জন্য প্রেরিত হইলে রাষ্ট্রপতি যদি মানে ৪৮ ঘন্টার মধ্যে বা ৭২ ঘন্টার মধ্যে সম্মতি না দেন, সেটাও সম্মতি দিয়েছেন বলিয়া গণ্য হইবে। এরকম ব্যাপার তো আছে বাংলাদেশের আইনে, সংবিধানে। সো আমরা জি, জি, চাই জি, যে জি। আইরিন খান একটা চয়েস হতে পারে, যেহেতু তার নাম আলোচনায় এসছে। শুধু আত্মীয়র কারণে, আত্মীয় ভরে আছে পুরা সরকারে।
আত্মীয় আর চামচায় ভরে আছে পুরো সরকারে, তো সেখানে শুধুমাত্র আহ, অযোগ্য আত্মীয়, আমি বলবো অযোগ্য অযোগ্য আত্মীয়, জি জি অযোগ্য জি, আত্মীয় আপনাকে সব জায়গায় হুম, ভরে রাখছেন। যোগ্য ভরে একজন রাখছে, আত্মীয় বসেন, আমরাই সাপোর্ট করব। যোগ্য আমরাই একজন সাপোর্ট, মাহমুদুর রহমানকে আনেন, আমরাই সাপোর্ট করব। বিরোধী রাইট। দল সাপোর্ট করবে। আর ইতিমধ্যে আপনি জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ কয়েকবারই বলেছেন যে তার শারীরিক অবস্থা ভালো না, তিনি রাজনীতিও করতে চান না, অবসরে যেতে চান। তো মির্জা ফখরুলকে মূল্যায়ন করা উচিত, বাট সংকট আমি আমার আমার অ্যাকচুয়ালি সুমন ভাই, পুরো বিষয়টা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে কাউকে সমর্থন বা অসমর্থন করছি না। আমি চাচ্ছি যে এমন যোগ্য কেউ বসুক, যেটি আমি প্রজেক্টেড দেখছি, আপনিও দেখছেন, আপনার আপনার সঙ্গে আমার যখন পার্সোনালি কথা হয়, যে সামনের যে সময়টা আসছে সেই সময়টায় রাষ্ট্রপতির ঘাড়ে যখন পুরো রাষ্ট্র যে চেপে বসবে, মানে রাষ্ট্রের দায়িত্ব যখন চেপে বসবে, তখন আসলে কিভাবে তিনি অ্যাক্ট করবেন, কারণ আমাদের অতীতের অভিজ্ঞতা ভালো না। তো এখন দেখা যাক, আমরা আমাদের বার্তা পৌঁছাই দিচ্ছি, বিএনপি কি করে, বিএনপি যা বুঝে সেটাই করবে। আমাদের তো কিছু করার নেই। তো আমরা দেখছি যে ভারতের সাথে বাংলাদেশের একটা কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে সুমন ভাই। এবং ধরেন যে বিশেষ করে আমি যেটি বলছিলাম প্রথমে, যে গত ৫৪ বছরে সবচেয়ে কঠোর বিবৃতি বা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পলাতক হাসিনার প্রেস কনফারেন্সের পর। এখন আমরা দেখছি ত্রিবেদী দৌড়াদৌড়ি করছেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন, আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, রয়ের স্টেশন চিফ, রয়ের স্টেশন চিফ না প্রধান, রয়ের প্রধান, তিনি বাংলাদেশে রয়ের প্রধান। এসেছেন, রয়ের প্রধান বাংলাদেশে এসেছেন। তো সবকিছু মিলিয়ে এই বাংলাদেশের বিবৃতি, বাংলাদেশের বর্তমান অবস্থান, এ- এই জায়গাটাকে একটু প্রজেক্ট করতে পারেন যে কি মনে করছেন আপনি, কিভাবে দেখছেন? আচ্ছা ভাই, প্রথম কথা হলো আমি একটু শপথ নিয়ে নিই, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। কোনো জি কিছু মন গড়া কোনো কথার এখানে স্কোপ নাই। ওকে, জিনিস এটা হচ্ছে, লেটস লুক ব্যাক। মানে এই যেই টানাপোড়েনের কথা বলছেন, বা ইভেন আমাদের ৩৬শে জুলাই উপলক্ষে ২ বছর পূর্তি উপলক্ষে যেই মানে একটু দুঃখজনক কিছু ঘটনা ঘটে গেল, সেই জায়গাগুলো অ্যাকচুয়ালি যা দেখছি সেগুলো কিন্তু শুরু ভাই বেশ কয়েক মাস আগে। আর আপনার কথাটা আনলাম যে ইদানিং টানাপোড়েন বাংলাদেশ ভারতের মধ্যে এই হাসিনার যেই পিরিয়ডটা ছিল ১৫ বছর, এছাড়া সবসময় কিন্তু একটা টানাপোড়েন ছিল। ভারত ব্যক্তিগত দেশ হিসেবে বিশ্বাস করে, ভারতে সেই যেই সরকার থাকুক না কেন, আপনি হাসিনার কেলানো বিভিন্ন ছবি যদি দেখেন, 10টা কেলানো ছবি আছে, মোদির কোলে কোনো ছবি পাবেন না, কিন্তু ওটা কার্টুন আছে। বাট আপনি দেখবেন কংগ্রেস নেত্রী সোনিয়া, তার ছেলে মেয়ে রাহুল, প্রিয়াঙ্কা, তাদের সাথে মানে কেলাতে কেলাতে পড়ে যাইতেছে, সেই ধরনের ছবি। মানে অ্যাকচুয়ালি আমরা কিন্তু বুঝতে ফেল করি, আওয়ামী লীগকে ভারত অ্যাজ এ নেশন, হিন্দুত্ববাদী নেশন, তারা, সেটা কংগ্রেস হোক, বিজেপি হোক, যেই পার্টি হোক, তারা বিশ্বাস করে বাংলাদেশ হচ্ছে তাদের একটা করদ রাজ্য। বাংলাদেশ কিভাবে চলবে সেটা তারা ঠিক করবে। বাংলাদেশে যদি কোনো পলিটিক্যাল পার্টি বা সরকার থাকতে চায়, সেটা হবে আওয়ামী লীগ। এর বাদে আর কোনো ধর্ম নাই, এর বাদে আর কোনো দল নাই। তারা সেইভাবে দেখতে চায় এবং বিশ্বাস করে। তার মানে এখন আওয়ামী লীগের হাসিনা পালায় গিয়ে ভারতে বসে আছে, অনেক নেতা বিভিন্ন জায়গায় আছে, এটা তারা সহ্য করতে পারতেছে না এবং স্বাভাবিকভাবেই তারা আপসেট। তো এইটা কাভার করার জন্য তারা ভাবছিল যে ঠিক আছে, এখন নতুন সরকার আসছে, নতুন সরকারকে আমরা আওয়ামী লীগ 2.0 বানাতে পারি কিনা, সেই লক্ষ্যে তারা কিন্তু বিভিন্ন চাপ প্রয়োগ করে আসছে। ঘটনাটা অ্যাকচুয়ালি এখন যেটা, সেটা শুরু হয়েছে যখন প্রধানমন্ত্রী ডিসিশন নিলেন, সরকার সিদ্ধান্ত নিল যে আমরা চীন সফরে যাব প্রথম, ভারত সফরে যাব না। মোদির আমন্ত্রণ আসলো, যাব না, বিকজ তারেক রহমানকে যখন প্রপোজটা করা হলো, এটা আমি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি, উনি তখন বললেন যে আমি যাব, আপনারা শেখ হাসিনাকে এক্সট্রাডিশন ট্রিটির আন্ডারে তাকে প্রত্যাপন করেন। তারা তখন বিভিন্ন অজুহাত দেখানো শুরু করলো, আমাদের তো একটা স্ট্যান্স আছে এই ব্যাপারে, আমরা যদি এমন করি অমন করি। তখন প্রধানমন্ত্রী ভদ্রভাবে বলে দিলেন যে না, সে আসবে, সে যখন আসবে তারপর আমরা আসবো। খেয়াল রাখেন, হাসিনা যখন রয়টার্সে বিবৃতি দিল, আমরা অনেক চিল্লাইলাম হাসিনা আসবে, যেটা এখন একটা জুজু, ডিসেম্বরে আসবে। ভাই, এটা কিভাবে হয়েছে আমি বলি। যখন প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন যে হাসিনা কে আপনার প্রত্যাপন না করলে, তখন তারা একটা খেলা খেলার চেষ্টা করলো, হাসিনাকে বললো তুমি একটা বিবৃতি দাও, দিয়ে বলো তুমি ডিসেম্বরে যাচ্ছ।
সেটা দিল। বাংলাদেশ থেকে বলা হলো ভাই এখানে তো তার প্রত্যাবর্তন বা সীমান্ত দেশে হাঁটতে হাঁটতে ঢুকবে, দৌড়াতে দৌড়াতে শাড়ি পরে ঢুকবে, সেটা তো আমরা বলি নাই। সে একজন দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি, তাকে তোমার ফেরত দিতে হবে প্রত্যর্পণ চুক্তির আন্ডারে। তখন তারা খেলা শুরু করলো। মোদি যে জিনিসটা তার অজিত দোভালকে বলল, যে পরিষ্কারভাবে বলল যে উসকো ওয়াকাত দেখা দাও, মানে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে তার জায়গা দেখায় দাও, যে ভারতের বিপরীতে তার জায়গাটা কি। তখন তারা শুরু করলো কি বিভিন্ন ধরনের, আপনি দেখবেন বিবৃতি, বিভিন্ন ধরনের সমস্যা, বাংলাদেশের সাথে কূটনৈতিক টানাপোড়েন। এবং তখনই তারা ঠিক করলো যে 5ই আগস্ট, তারা জানে অবশ্যই আমাদের এখানে 36শে জুলাই উপলক্ষে অনুষ্ঠান হবে, তখন একই দিনে তারা হাসিনাকে দিয়ে, আমাদেরকে চাপ দেওয়ার জন্য হাসিনাকে দিয়ে ওই প্রেস কনফারেন্সটা রাখাইলো। আমরা জানি এটা ভারত যতবারই বলুক না কেন যে এটা একটা তৃতীয় পক্ষে, সেখানে তাদের কোনো হাত ছিল না। আমরা জানি আগেরগুলা কিভাবে ভণ্ড হয়েছে আর এখন কিভাবে হয়। তো এটা হচ্ছে একটা চাপ প্রয়োগের কৌশল হিসাবে তারা হাসিনাকে দিয়ে সেটা করাইলো। তাদের লক্ষ্য একটাই ছিল যে তারা যে করেই হোক তারেক রহমানকে ভারত সফরে নিবে। চীনের সময় হয় না, ইটস ওকে। এখন হইলো বিমস্টেকের জন্য যাবে। এখন ভারত পাগল কেন ভাই? ভারত পাগল কেন তারেক রহমানকে নেওয়ার জন্য? তারেক রহমানের চেহারা তাদের পছন্দ? তারেক রহমানের সাথে গল্প করতে পারে? নো। ভারতের মোদী সরকার বা যে কোনো সরকারকে তার জনগণকে এটা বুঝাইতে হবে যে দেখো, এখানে বাংলাদেশে যেই ক্ষমতায় আসে না কেন, তারা আমাদের সুতায় নাচে, এই দেখো এই তাদেরকে আনছি এখানে। তাদের ভোট ব্যাংককে শান্ত করার জন্য, ভোট ব্যাংকটাকে সমৃদ্ধ করার জন্য এটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে বাংলাদেশের সরকার এবং প্রধানমন্ত্রী ভারতের কথায় চলে। তো সেই জায়গাটাতে তারা সাকসেসফুল হচ্ছে না। সেই কারণে তারা যেটা করলো, একটা দুইটা আপনি চিত্র দেখেন পাশাপাশি ভাই। আমি ইমপ্লিকেশনটা বলি। একদিকে এখানে ভারতে বসে হাসিনা প্রেসের সামনে আসছে, মানে অডিওতে আসছে, তার সাঙ্গপাঙ্গ সবাই আছে, সেখানে সে কোনো গন্ডগোল বা কিছু হয় নাই। আর এদিকে বাংলাদেশে কি হলো? বাংলাদেশে আমরা একটা অনুষ্ঠান করলাম, সে অনুষ্ঠানে আমরা একটা ডকুমেন্টারি দেখালাম, যেটা সত্য নির্ভর না এবং বিতর্কিত। সেই ডকুমেন্টারিতে দেখানোর আগে কয়েকদিন কিন্তু বাংলাদেশে কিছু অবার্চিন লোক, তারা জামাত শিবির, এনসিপিকে পিটাইলো বিভিন্ন জায়গায়। জিনিসটা এইভাবে করে ধরেন সেই রকম একটা ক্ষত নিয়ে তখন লোকে গেল সেই প্রোগ্রাম এবং গিয়ে দেখলো যে জুলাইকে বিকৃত করা হচ্ছে। তারা প্রতিবাদ করলো, একটা গন্ডগোল হলো। এই যে জিনিসটা একদিকে, এই মেসেজটা কি গেল সবার কাছে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনালি, যে ভারত হাসিনাকে এখনো পালে, ভারত হাসিনাকে ব্যাক করে এবং হাসিনা যে কোনো মূল্যেই হোক বাংলাদেশে আসবে, উইচ ইজ রং। আর আরেকটা মেসেজ কি গেল? বাংলাদেশে জুলাই ঐক্য নষ্ট হয়ে গেছে, বাংলাদেশের এই সরকার জুলাইয়ের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করতেছে এবং দমন নিপীড়ন হচ্ছে। দুইটা কন্ট্রাডিক্টিং মেসেজ কিন্তু চলে গেল পৃথিবীর কাছে। কূটনীতিকরা ছিলেন, তারা কিন্তু ওই মেসেজ নিয়েই চলে গেছেন, অনুষ্ঠান থেকে ত্যাগ করে চলে গেছেন তারা। তো এই জিনিসটা কি আমরা চাইছি? এই জিনিসটা আমরা চাই নাই। তো এখন এই জিনিসটা যে করা, তারা করে কি লাভ হইলো? এখন আপনি বলতেছেন ত্রিবেদী, দীনেশ ত্রিবেদী, তার সে যখন অ্যাপয়েন্টমেন্ট নেয় তখনই আমরা বলছিলাম সে কত কি ঝানু পলিটিশিয়ান। দীনেশ ত্রিবেদী যে জিনিসটা চাচ্ছে এখন, সেটা হচ্ছে যে যে কোনোভাবে হোক প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমস্টেক সম্মেলনে জয়েন করার জন্য। আপনারা জেনে খুশি হবেন যে কোনো ভারত বিরোধিতা বা অন্য কিছু না, শুধুমাত্র দেশের আত্মসম্মান, সেই জিনিসটা চিন্তা করে আজকে আজকে সন্ধ্যার সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে উনি যাবেন না বিমস্টেকে। এবং একই জিনিস, যে তোমরা এই খুনি হাসিনাকে ফেরত না আনা পর্যন্ত, বাংলাদেশকে সম্মানের জায়গায়, সমমর্যাদার জায়গায় না দেখা পর্যন্ত আমি সফর করব না। এটা কিন্তু হচ্ছে একদম সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয়েছে। আপনি যেটা বললেন যে যুগান্তকারী একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে 5 তারিখের পরে পররাষ্ট্র মন্ত্রণালয় বা সব জায়গা থেকে, আমি ওটা অ্যাপ্রিসিয়েট করি। বাট আপনি একটু খেয়াল করে দেখেন তো, সত্যি কি এটা এত হাত তেলে? আমরা তো ওই রিয়ার স্টলে বসে ভাই ছোটবেলায় এই ওয়াসিম জসিমের মারামারি হলে হাততালি দিতাম আর শীষ দিতাম শুধু, হ্যাঁ?
সেটা দিছি। প্রতিবাদ জানাইছেন? ওনারা কি কাউকে প্রতিবাদ জানাইছেন যে এটা শুধু একটা স্টেটমেন্ট দিলেই তো হয় না? হাই কমিশনের যে স্টেশন চিফ আছে তখন তাকে ডেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদ জানানোর কথা, কিন্তু সেটা হয় না কিন্তু। তো তারপর আমি আশাবাদী যে যেই অবস্থায় আমরা এখনকার পজিশনটা ধরে রাখছি, ভারতকে বুঝাই দিতে হবে যে দেখো, আমরা কিন্তু তোমাদের এই তাবেদারি বা কোনো কিছু মেনে নেওয়ার জন্য এখন নাই, এবং আমরা আমাদের তোমরা যে ঐক্য নষ্ট করার চেষ্টা করতেছো, তোমাদের ভিতরে রয়্যাল লোক বা অন্যান্য সবাইকে, আপনি কি মনে করেন না যে এই যে ছোটখাটো জিনিসপত্র মারামারি হচ্ছে, বিভেদ, আমরা কি চাইছিলাম? সমস্ত রাজনৈতিক দলের ঐক্য, জুলাই ঐক্য। সেই জায়গায় যে বিভেদটা তো, এটা কি আপনি মনে করেন এর মধ্যে রয়ের, আওয়ামী লীগের, ভারতের হাত আছে? সুমন ভাই, আমি একটা বিষয় যোগ করতে চাই আপনার সাথে। ধরেন তারেক রহমান সাহেব কিন্তু জুলাই যে অনুষ্ঠান, সেখানে তিনি বলেছেন যে জুলাই কিন্তু কোনো দলের একক কোনো কৃতিত্ব না, এটা সম্মিলিত একটা প্রয়াস, সম্মিলিত একটা বিপ্লব। এখানে মানে সবাই মিলে আমরা হাসিনাকে হটিয়েছি। কিন্তু তারপরে আপনি যদি দেখেন যে খুব ইন্টেনশনালি তারেক রহমানই জুলাইয়ের ওই যে এক দফা ডাক দিয়েছেন, তারেক রহমানই সকল কিছু করেছেন, এমন করে তাকে মানে মহান বানানোর চেষ্টা করতে, যে তাকে আসলে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। তো এখন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যেই ডকুমেন্টারি বানিয়েছে, এরপরে দুঃখ প্রকাশ করলে হবে, ঘাট ধরে বের করে দিতে হবে কে বানাইছে এটা, কোন প্ল্যান থেকে আসলে এইভাবে ডকুমেন্টারিটা তৈরি হলো। মানে এইসব ফাইজলামির তো কোনো মানে নাই, তাই না? এবং ধরেন যে আপনার একদিকে হচ্ছে আপনাকে আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে, আরেকদিকে ভারতের এইসব কুটচাল মোকাবেলা করতে হবে। সেই জায়গাটায় ন্যাশনাল যে ইউনিটি থাকার কথা, সেই ইউনিটি নাই। বিএনপি মারতেছে এনসিপি রে, জামাতে কামরা কামড়ি, এটা সেটা, এটা আনএক্সপেক্টেড। তার মানে কি? তার মানে আপনি কি মনে করেন যে দলের ভেতরে যে ইন্ডিয়ান এজেন্ট, আওয়ামী লীগের এজেন্ট, আমি তো মনে করি যে বিএনপি বলেন জামাত বলেন, এই দুই দলে তো অবশ্যই মানে রয়ের এজেন্টও আছে, আওয়ামী লীগের এজেন্টও আছে, এবং তারা মিলে একটা স্পয়েল করার চেষ্টা করছে এই এই সরকারকে। জাস্ট মাত্র 6 মাস কিন্তু এখনো পূর্ণ হয়নি, আর 7 দিন আছে 6 মাস পূর্ণ হওয়ার। তো আপনি কি মনে করেন? জি, এই জায়গাতে আমি অবশ্যই আপনার সাথে একমত হই। এখন লোকে বলতে পারে এগুলা গুজব ছড়ানো। ভাই, আমরা এই ধরনের একটা সমস্যা না থাকলে, যে আমাদের দলের ভিতরেই ভারত এবং আওয়ামী লীগের লোকজন আছে, দেখেন এই জিনিসটা দেখেন ভাই, গুপ্ত গুপ্ত বলে যে জিনিসগুলো বলা হচ্ছে, এবং আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুরোধ করব যে আপনি প্লিজ এই গুপ্ত গুপ্ত কথাটা বলবেন না। কেন বলবেন না? এটা হচ্ছে শাহেদ আলম, যাকে অনেকে তাচ্ছিল্য করে বিরিয়ানি আলম বলে, সেই জায়গা, এবং ডক্টর জাহিদ, আপনার পলিসি উপদেষ্টা যে আছে, তারা কিন্তু এই গুপ্ত গুপ্ত জিনিসটা বের করছে। এখন আপনি বিএনপি একটা জবাব আমাকে দিক, সব দলে গুপ্ত আছে, এবং গুপ্ত হয়ে থাকাটার মধ্যে খারাপ কিছু নাই। আপনারা কি গুপ্ত ছিলেন না? যখন জুলাই আন্দোলন আমাদের চলতেছিল, তখন কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নাই ন্যাশনালি ওপেনলি যে জিনিসটা, যে এই আন্দোলনের সাথে আমরা সরাসরি যুক্ত না, এটা ছাত্রদের আন্দোলন? বাট আমি আপনি, বাংলাদেশের লোক জানে, দেখে যে বিএনপি, ছাত্রদল, যুবদল সবাই আন্দোলনে ছিল, রক্ত দিছে, প্রাণ দিছে। বাট সেই সময় সেটা কিন্তু রাইট ডিসিশন ছিল যে আমরা ছাত্রদের এই আন্দোলনের সাথে রাজনৈতিকভাবে যদি যুক্ত হই, তখনই আন্দোলনটা মারা যাবে। দেখেন ভারতে কি হয়েছে, তেলাপোকাদের আন্দোলন যে মুহূর্তে কংগ্রেস জয়েন করলো, কংগ্রেস এবং বিজেপি কিন্তু আতাত করে কংগ্রেস জয়েন করে সেই আন্দোলনটাকে মেরে ফেললো। নাহলে কিন্তু মোদির হেলিকপ্টার না সাবমেরিনের টিকিট কাটা ছিল, সাবমেরিন নিয়ে পালাতো। তো যেই মুহূর্তে রাজনৈতিক দল যুক্ত হয়, কিছু জিনিস গুপ্ত রাখতে হয়। তো গুপ্তভাবে বিএনপিকে এখন বলতে হবে যে আপনারা কি তাহলে মির্জা ফখরুলের স্টেটমেন্ট হিসেবে আন্দোলনে ছিলেন না, জুলাইয়ের অংশ ছিলেন না? নাকি যেটা গুপ্ত থাকার মধ্যে কোনো ক্ষতি নাই, আপনারা গুপ্ত হিসেবে ছিলেন এবং আন্দোলন সফল, ছাত্র জনতার আন্দোলনকে আপনারা সফল করছেন? টেকনিক্যালি দ্যাট ওয়াজ দ্য রাইট ডিসিশন। এখন বিএনপির ভিতরে ভাই গুপ্ত যে আছে, কারা কারা 5 লাখ টাকা পায়, তো শাহনাজ একটা প্রোগ্রামে বলে দিচ্ছে কিন্তু, এবং আমরা সেটা জানি যে কে কিভাবে ভালোভাবে আরাম করেছিলেন, কাদের ইন্ডাস্ট্রি কোনো কিছু হাত দেন। এখন সেই জায়গাগুলোতে বিএনপিকে হাত দিবে, শুদ্ধি অভিযান চালাবে, সেটার জন্য মিডিয়ার সমর্থনটা দরকার। এখন সমস্যা হলো যে মিডিয়া তো ভাই পুরাপুরি একটা পলিসি। আজকে আমি মতি ভাইয়ের একটা প্রোগ্রাম শুনতেছিলাম, উনি বলতেছেন যে মিডিয়াকে একটা ছুরির উপরে দাঁড়ায় আছে। ভাই,
মিডিয়াকে আসলে একটা শুলের একদম উপরে বসানো উচিত। এই মিডিয়া এই মিডিয়া যেইভাবে কোনো চেঞ্জ হয় না তো, সেই মিডিয়াকে হাসিনা যখন বলছিল যে তোমরা যা খুশি তোমাদের মিডিয়ার মালিকানা দিলাম, যা খুশি দিলাম, রাজত্ব দিলাম, তোমাদের কাজ একটাই হবে, মুখ খুলবা না, আর মুখ যদি খুলো চাটবার জন্য খুলবা। এখন তখন চাটছে, এখন নতুন ভাবে চাটতেছে তারা। তারা তাদের দাবি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বা আপনারা যারা অ্যাক্টিভিস্ট আছেন তারা গুজব ছড়াচ্ছেন, আর মেইন স্ট্রিম মিডিয়া এই গুজব ছড়ানোর কারণে পাত্তা পাইতেছে না। ভাই মানুষ কি এত বোকা যে যাচাই করতে পারে না যে কারা চাটতেছে আর কারা অ্যাকচুয়ালি চোখ খুলে দিচ্ছে? মানে সুমন ভাই মতি ভাইয়ের ধরেন কি মতি জানি না। মতি ভাই ইদানিং কিছু কাজ করে, ধরেন ভাই মতি ভাইয়ের কথা শেষ করি। এই যে জি চুপ্পু, উনি চুপ্পুর উনি সখী, এই চুপ্পুকে দিয়ে কিন্তু ভয়ঙ্কর উনি একটা কাজ করেছেন। উনি চুপ্পুকে দিয়ে এই হাসিনা রিজাইন করে নাই সেই ধরনের একটা ধারণা প্রচার করছেন। তাতে সমস্যাটা কি হলো? উনি কি বলতে চাইছেন, মতি ভাই এবং চুপ্পু মিলে কি বলতে চাইছে যে হাসিনা এখনো প্রধানমন্ত্রী, দেশে অন্তর্বর্তী ইউনূস সরকার অবৈধ ছিল, নির্বাচন অবৈধ, তারেক রহমান সরকার অবৈধ এবং হাসিনার ফাঁসি অবৈধ, উনি কি এটা জায়েজ করতে চাচ্ছেন? সো প্লিজ, আমরা অনেক কিছু জানলে বা অনেক কিছু বুঝলে পরেও অনেক জিনিস বাজারে ছাড়া উচিত না। মতি ভাই আমার শ্রদ্ধেয় মানুষ ছিলেন, ওনার প্রতি সম্মান রেখে বলছি, প্লিজ আপনার সংযত করেন আপনার হাত অথবা না, জিহ্বা। এই বিষয়টা আসলে মতি ভাইয়ের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক বাংলাদেশ থেকে এবং পরবর্তী সময়, কিন্তু বাস্তবতা হচ্ছে উনি এই হাসিনার পদত্যাগ নিয়ে দুটো রিপোর্ট করেছেন। একটি হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পুর ইন্টারভিউ নিয়ে, আরেকটি হচ্ছে তিনি বলেছেন যে হাসিনা ওই পদত্যাগপত্র নাকি ব্যাগের মধ্যে রেখে হেলিকপ্টারে চলে গেছিল, পরে আবার এক ব্রিগেডিয়ার যে ওই ব্যাগ এনে দিচ্ছে। তো এগুলো আসলে ধরেন এগুলোর কোনো বেসলেস স্টোরি, এবং উনি কেন এই বিষয়টাকে বারবার সামনে আনতে চাচ্ছেন আমি জানি না। তিনি কারো দ্বারা প্রভাবিত হচ্ছেন কিনা বা অন্য কোনো বিষয় কাজ করছে ভাই কিনা। আমি একটা জিনিস একটু কভার করে নিই। আপনি বলছিলেন র হুম, এর যে চিফ আছেন জি, পরাগ জৈন। ফারাক জৈন, ফারাক জৈন, জৈন জি। এসছেন সেটা, এবং সেটা নিয়ে তুমুল হইচই হচ্ছে। আমি দেখছি, দেখেন ভাই, কিছু এই যে সোশ্যাল মিডিয়ার যে দায়িত্ব জায়গা থেকে কিন্তু আমি আপনি জিনিসটা এখন ক্লিয়ার করে দিই। এটা বাস্তবতা যে সে বাংলাদেশের আমন্ত্রণে আসছে, লুকায় আসে নাই। হাসিনার হুম, যে পরিকল্পিত লুকায় সুড়ঙ্গ দিয়ে আসবে গরুর উপর বসে, সেই ধরনের কিছু না। সে বাংলাদেশে ডিজিএফ এর আমন্ত্রণে আসছে। এখন এটা কিন্তু একটা প্র্যাকটিস, এটা বছরের পর বছর, এটা হাসিনা আনে নাই, তারেক গভর্নমেন্ট আনে নাই, বেগম জিয়ার গভর্নমেন্ট আনে, এটা হচ্ছে বছরের বছর একটা প্র্যাকটিস যে চারটা দেশ, যে কোনো দেশের গোয়েন্দা প্রধান তারা আইদার দায়িত্ব নেয়ার পরে অথবা একটা পিরিয়ডিক্যালি ২ বা ৩ বছর পর পর আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলা পার্শ্ববর্তী, বাংলাদেশের ডিজিএফআই প্রধান কাস্টমারেরই উনি ভারত যান, উনি পাকিস্তান যান, উনি চায়না যান, তাকে গিয়ে সেইখানকার গোয়েন্দা বা অন্যান্য যে অ্যান্সিলেটরি অর্গানাইজেশনস গুলো আছে তাদের সাথে কোঅর্ডিনেশন করে আসতে হয়, একটা সমঝোতা, আন্ডারস্ট্যান্ডিং, ফ্রেন্ডলি, হাই হ্যালো করে আসতে হয়। যদিও হাসিনার সময় সেটা ছিল বশ্যতা শিকারের জন্য ওইখানে গিয়ে সেজদা করে আসার জিনিস ছিল, সেটা এখন নাই। এবং তেমনি ভাবে ভারত, পাকিস্তান এবং যখনই আসে আমরা চিৎকার করি কেন আসলো, নো, এটা কাস্টমারেরই এই গোয়েন্দা বাহিনীগুলা একজন আরেকজনের দেশে যায়, হাই হ্যালো করে জিনিসগুলো কোঅর্ডিনেশন করে, যে আমাদের এই ইন্টার বা রিজিওনাল যেই ইন্টেলিজেন্স শেয়ারিং সেগুলো কিভাবে চলবে, আমরা কিভাবে এক দেশ আরেক দেশকে হেল্প করব টেরোরিজম বা অন্যান্য জায়গাগুলো অ্যাড্রেস করবার জন্য, দ্যাট ইজ দ্য থিং। এখন একটা জায়গায় একটু ভুল করে ফেলছে, সেটা হচ্ছে আমাদের ডিজিএফআই ডিজি উনি যখন ভারতে গেলেন একই পারপাসে উনি গিয়েছেন, সেটা কার চিকিৎসা, মিডিয়া বলল কি তার স্ত্রীর চিকিৎসার জন্য বা তার চিকিৎসার জন্য, এটা বলা দরকার ছিল না। আমাদেরকে ওপেন হতে হবে যে তারা গেছেন, আলোচনা হয়েছে। তেমনি ভাবে ভারতের রয়ের প্রধান আসছে, ভারতের রয়ের প্রধান যখন লুকায় চুপি চুপি, বা অজিত দোভাল যখন চুপি চুপি সাইফুল ইসলাম বা জেনারেল শাহিন ওনাদের সাথে বা জেনারেল মুজিবের সাথে লুকায় চুপি চুপি কথা বলে, দ্যাট ইজ দ্য পয়েন্ট যেখানে আমাদেরকে ট্রিগার অন করতে হবে যে নো, দ্যাট ইজ নট রাইট। বাট অফিসিয়ালি যদি আসে, সে একটা ওদের অর্গানাইজেশনের সেক্রেটারি, সে আসতেই পারে আমন্ত্রণে। এখন দেখেন ভাই, আমি কথাটা এই জন্য বলছি, অনেকে হয়তো বলবেন না কেন, এটা ভারতের হয়ে সাফাই না। আমাদেরকে এই সম্পর্ক রাখতে হবে। ২ নাম্বার, ডিজিএফআই, এনএসআই, এই অর্গানাইজেশন গুলা, এসবি যেটাই বলেন না কেন, সেই অর্গানাইজেশন গুলাকে লোকে বলে এই করো ওই করো। আমাদের তো ভাই এই জিনিসগুলোকে কেটে গলা
কেটে ফেলবো না, আমাদের এগুলো শক্তিশালী করতে হবে। বা আমাদের 55 বছরের ইতিহাসে প্রথম 2 বা 3 বছর বাদ দিয়ে, আমি ভাই আজকে একটা জিনিস বলি, আমি যেহেতু একটা বাহিনীতে ছিলাম এবং আমি গোয়েন্দা সংস্থাতেও ছিলাম, আমাদের দেশটাকে ভারতের থাবা থেকে টিকায় রাখবার জন্য একটা বড় ভূমিকা কিন্তু সবসময় আমাদের এই ডিজিএফআই এনএসআই তারা রাখছে। আমরা সেই জিনিসগুলো জানি না বা এগুলো পাবলিকলি আলাপ করার বিষয় না, বাট জেনে রাখেন আমাদের ডিজিএফআই এনএসআই এবং সেনাবাহিনী কেপেবল অফ এই কুত্তার লেজে, যখন যেই কুত্তাটা বেয়াদব, আমরা করতাম কি তারাবাতি জ্বালায় দিতাম, ওর আগুন সামলাইতে ব্যস্ত থাকতো। তো ভারত যখন আমাদের উপর আগ্রাসন, পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা, আমাদের দেশে সিরিজ বোমা হামলাতে সহায়তা, সেই জিনিসগুলো করে যায়, তখন কিন্তু আমাদের এই অর্গানাইজেশন গুলাই আমাদের টুল আছে, ওদের লেজে আমরা তারাবাতি জ্বালাই দেই এবং দিতে পারি, সেটা আমরা জানি। এবং ইনশাল্লাহ সেটা করবার জন্য আমাদের দক্ষ, দেশপ্রেমিক এবং সরাসরি রাজনৈতিক কমান্ডের আন্ডারে বা সরকারের আন্ডারে ডিজিএফআই এনএসআই থাকতে হবে এবং সেগুলোকে শক্তিশালী করতে হবে, এর কোনো বিকল্প নাই। জি সুমন ভাই, ধরেন আমরা আমাদের গোয়েন্দা সংস্থার উপরে আস্থাশীল। আমরা জানি যে তারা অনেক কিছুই মোকাবেলা করেছেন। আমরা টেকনিক্যাল কারণে অনেক কথা হয়তো পাবলিকলি সামনে আনতে পারি না, বিশেষ স্বার্থে, দেশের স্বার্থে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে ধরেন রয় স্টেশন চিফ বা আইএসআই স্টেশন চিফ বা প্রধান বা যেই আসুক, এটা আসতেই পারে, এটা একটা পারস্পরিক রিলেশনশিপ, প্রতিবেশীদের মধ্যে এটা থাকতেই পারে নিরাপত্তা বা অনেক ইস্যুতে। জি জি কিন্তু সেটি যেন দাসত্বে পরিণত না হয়, যেটি আমরা হাসিনার আমলে দেখেছি। সেই জায়গাটা নিয়ে সোশ্যাল মিডিয়া অনেক সরব, যদিও আমি জাতীয় কোনো পত্রিকায় এখন পর্যন্ত এই সফর নিয়ে তেমন কিছু দেখি নাই। এবং আমার বক্তব্য হচ্ছে যে এই জায়গাটি আমার কোনোই আপত্তি নেই যে রয়ের প্রধান আসবেন, আইএসআই এর প্রধান আসবেন, যাবেন, আমাদের মধ্যে মানে কি বলবো, ভাব বিনিময় হবে, তথ্য বিনিময় হবে, এগুলো হতেই পারে, মানে এটা বৃহত্তর স্বার্থ হতেই পারে, কিন্তু আমরা যেন তাদের কাছে বিক্রি না হয়ে যাই। এবং আরো ভয়ের কথা হচ্ছে হাসিনার গত দুঃশাসনের সময় ফ্যাসিস্ট রেজিমে হাসিনা যেভাবে এই সংগঠনটিকে তোষণ এবং পোষণ করেছে, তাদেরকে যেভাবে ডিজিএফ এর ভিতরে অফিস বসিয়ে দিয়েছিল, সেই জায়গাটা নিয়ে আসলে এখনো কতটুকু ক্লিয়ার হয়েছে আমরা জানি না। সেই জায়গাগুলো নিয়ে আপত্তি। এবং আপনি জানেন যে আমাদেরকে চীন বা টার্কি তাদের যুদ্ধ বিমান দেওয়ার ক্ষেত্রে তারা ভয় পায় যে বাংলাদেশের ভেতরে এখনো যেহেতু ভিনদেশি এজেন্টরা হয়তো সক্রিয় আছে, যার কারণে হয়তো এই তথ্য মানে এই 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 মেকানিজমটা, এই যুদ্ধ বিমানের যে মেকানিজমটা, এটা হয়তো হাতছাড়া হয়ে যেতে পারে। এই জন্য তারা দিতে চায় না, তারা বলে তোমরা পাকিস্তানের হেল্প নাও, ইত্যাদি ইত্যাদি। তো সেই জায়গাগুলো মিলিয়ে আমাদের কিছু ভয় তো থাকেই। এবং আমার মনে, আমি জানি না তারেক রহমান সাহেব এই জায়গাগুলো কতটুকু কঠোরভাবে অ্যাডজাস্ট করছেন বা করতে পারবেন। আশা করি তিনি পারবেন, সে প্রত্যাশা আমরা রাখি। তো আমরা একটু আবার কি একটু প্রেসিডেন্সিয়াল বিষয়টায় যাই, জি জি প্রেসিডেন্টের বিষয়টা একটু আলোচনা করতে চাই। যে আমি বারবার যেটা বলতে চাচ্ছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আইরিন খান, ডক্টর মাহমুদুর রহমান বা দেশপ্রেমিক একজন মানুষ রাষ্ট্রপতির পদে বসুক, যিনি সামনের ক্রাইসিস মোকাবেলা করতে সক্ষম হবেন, যাকে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্ট করা হবে, যিনি দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য। আমরা কোনো ইয়াজউদ্দিন আহমেদের মতো কোনো বিপর্যয় সামনে যেন দেখতে চাই না। পাশাপাশি জুলাই সনদ থেকে যদি বিএনপি সরে আসে, আমি মনে করব যে এটা একটা ভয়ঙ্কর একটা ব্লান্ডার হবে। এখন যেমন তথ্যচিত্রে আপনি নাহিদ, সার্জিস, হাসনাতদেরকে বাদ দিয়ে বিএনপির প্রধানকে মহান বানানোর চেষ্টা করবেন, বলবেন যে তাদের কোনো ভূমিকাই ছিল না, এমন একটা ভাব করবেন, পরে দুঃখ প্রকাশ করবেন। আমার মনে হয় যে এই বিষয়গুলো বিএনপিকে ক্ষতিগ্রস্ত করবে। এবং জুলাই সনদে যেভাবে বলা হয়েছে যে গোপন ভোটে, সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, আমি মনে করি এখনো সময় আছে, এই সুযোগটি অন্তত আহ, কোনো একটা ফরম্যাটে নিশ্চয় দেওয়া সম্ভব। যে আরো আরো কয়েকজন দাঁড়াক, আরো কয়েকজন রাষ্ট্রপতির পদের জন্য আহ, আহ, দাঁড়াক। আইরিন খানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হোক, মাহমুদুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হোক, এরকম আরো দু একজন যদি থাকেন প্রস্তাবিত, তাদের নামে দেওয়া হোক। সংসদ সদস্যরা স্বাধীন ভোটে নির্ধারণ করবেন যে কে আমাদের রাষ্ট্রপতি হবেন ভবিষ্যতে। আপনি কি মনে করেন? এবং এবং এটা কিন্তু জুলাই সনদ জি বাস্তবায়নের পক্ষে বিএনপির আগ্রহের জায়গাটারও এক ধরনের প্রতিফলন ঘটবে। আপনি কি মনে করেন সুমন ভাই? আগ্রহ তো শুধু না ভাই, এটা তো হচ্ছে বিএনপির একটা কমিটমেন্ট, তার ওয়াদা। আমরা তো ওয়াদার বরখেলাফ বিএনপির কাছ থেকে আশা করি না। এখন যেটা বলছেন যে
যদি আমি ধরে নিই যে এই গোপন ব্যালট সরাসরি সংসদ সদস্যরা আর্টিকেল 70 উইথহেল্ড রেখে ভোট দেওয়ার সুযোগ পাবেন, তাহলে তো খুবই ভালো। জুলাই সনদ বা বাট সেই জিনিসটা যদি ধরে নিই যে সেটা হবে না বা বিএনপি চাবে না, সেই ক্ষেত্রে সেফগার্ডটা কি? আপনারা সমস্ত দল নিজেরা আলাপ করেন, নিজেরা আলাপ করে ঠিক করেন যে ঠিক আছে, দিস ইজ আ প্যানেল অফ 5, তার মধ্যে থেকে আমরা, তুমি, আমরা সমস্ত পলিটিক্যাল পার্টিস জনগণের ইচ্ছার প্রতিফলন হিসাবে একজন নির্দলীয় লোককে রাষ্ট্রপতি জায়গায় আনতে যাচ্ছি, যিনি ব্যালেন্স আনবেন। সেটা ধরেন ভাই, এটা করে কিন্তু বিএনপি জনপ্রিয় হবে। মির্জা ফখরুলকে বসাই যতটুকু লাভ আপনারা দেখতেছেন, ইনশাআল্লাহ আপনারা যদি একজন নিরপেক্ষ লোককে, সর্বজন গ্রাহ্য একজন লোককে নেন, সেটাতে বিএনপি মোর অ্যাকসেপ্টেড হবে। এখন এই জায়গায় ভাই আমার একটা জিনিস আমি বলি, এটা বাস্তবতা, কেউ মাইন্ড খায়েন না। সেটা হলো বাংলাদেশ রাষ্ট্রটা কি, বাংলাদেশের জনগণ কি, সেই জায়গাটা কিন্তু শুধুমাত্র 2 জন বুঝতে পারছিলেন আমাদের 55 বছরের ইতিহাসে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং পলাতক ফ্যাসিস্ট পতিতা হাসিনা। এখন আমি কেন বলতেছি, দেখেন জিয়াউর রহমান এই জিনিসটা বুঝতে পারছিলেন বলে উনি কিন্তু ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করার চেষ্টা করছিলেন। পরিণতিতে তাকে ভারতের হাতে এবং হাসিনার ষড়যন্ত্রে, এরশাদের এক্সিকিউশনে ওনাকে শহীদ হইতে হয়েছে, নিহত সিং থেকে চলে যেতে হয়েছে। আর হাসিনাও বুঝতে পারছে বাংলাদেশ কি, সে আবার উল্টা পথ ধরছে, প্রথমেই ভারতের হাতে দেশটারে বিক্রি করে দিছে যে ভাই আমারে থাকতে হবে, সুতরাং ভারতের হাতে দেশ বিক্রি করে দেই, আমার শত্রু হইলো সেনাবাহিনী আর বাংলাদেশের জনগণ, তাদের এই যত বছর পাই 2040 সাল পর্যন্ত সাইজ করব। দেখেন সে কিভাবে, সে ব্যবসায়ীদের বসে, এই তোরা যত হাজার কোটি টাকা বাইরে পাঠাস অসুবিধা নাই, 50% লন্ডন, আমেরিকাতে, দুবাইতে আমার জন্য পাঠাবি। তারা সচিবদের, সে সরকারি কর্মকর্তাদের জমিদার বানাই দিছে, বিনিময় কি অ্যাবসলিউট লয়ালটি সে ডিমান্ড করছে। সে মিডিয়াকে বসে যে তোমরা কথা বলো, অসুবিধা নাই, টাকা পয়সা পাবা, বাট আমাকে চাটবা। বিভিন্ন র্যাব, পুলিশ, গোয়েন্দা সবাইকে সে বলছে যে তোমাদের নাইটস বানায় দিলাম সবাইকে, বাট বিনিময় গুম খুন করবা। এই যে জিনিসটা, সে বিকজ সে বুঝে গেছে যে বাংলাদেশ চালাতে হলে এদেরকে এইভাবে টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে রাখতে হবে, বাট এরা থাকবে আমার সুতা হয়ে, আর সুতার অন্য মাথায় থাকবে। এখন এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসবার জন্য সিম্পল জিনিস করতে হবে ভাই। আপনারা রাজনৈতিক দলগুলা এই যে এখন প্রেসিডেন্ট যে নির্বাচনটা আপনারা করবেন, সেই উপলক্ষে একসাথে বসেন, একসাথে বসে যেটা করেন, আমি জানি আপনিও হয়তো জানেন যে মোটামুটি জাতীয় সরকার আবার গঠন করা যায় কিনা সেই ব্যাপারে কিন্তু একটা চিন্তা আছে বিএনপির মাথায়ও, যে তো আপনারা 3টা জিনিস অ্যাড্রেস করবেন ভাই, 3টা সিম্পল জিনিস। একটা হচ্ছে আমাদের ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের অবস্থানটা কি এবং কতটুকু শক্ত হওয়া উচিত ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে। 2 নাম্বার আপনার জুলাই ঐক্যকে ধরে রাখবার জন্য কি করা যায়। 3 নাম্বার আমাদের অর্থনীতিটাকে কিভাবে কিভাবে গতির জায়গায় আনা যায়। দেখেন ভাই, এই 3টা জিনিস আপনারা আলাপ করবার আগে আমি আপনাদের উপর শ্রদ্ধা রাখি রাজনীতিবিদ, বাট একই সাথে আমি জানি আপনাদের বিদ্যার দৌড়, অভিজ্ঞতার দৌড় কত দূর। আপনারা পারেন শুধু চিৎকার করে বলতে যে এখন পিটানো শুরু হয়, মাত্র শুরু হয়েছে, আরো পিটানি চলবে, সেটা বলতে পারেন। আপনারা করবেন কি, আমি 5 জনের নাম বলতেছি, এখানে বলতেছি না, আপনারা চাইলে বলে দিব। প্রথমে ওনাদের সাথে কথা বলেন, আপনারা আপনাদের বিভিন্ন সংস্থা দিয়ে ওনাদের বলে ওনাদের থেকে একটু জানেন যে আসল ভালো কোনগুলা। তারপরে পলিটিক্যাল টেবিলে একই জিনিস নিয়ে আপনারা বসেন এবং তারপরে সংসদে আনেন। আমি বলি ইনশাল্লাহ বাংলাদেশ সামনেই হাঁটবে, পিছনে আর তাকাইতে হবে না। তো এখন ধরেন যে আমি আমার অনুষ্ঠানের শেষ দিকে আমি যদি বলি, ধরেন আমরা বলছি আর কি যে আর্টিকেল 70টা সরিয়ে দেওয়া উচিত, বা আমরা বলছি যে গোপন ব্যালট হওয়া উচিত, কিন্তু আপনি তো জানেন না আমাদের তো আসলে অনেক সংকটের তো শেষ নাই সুমন ভাই। কারণ ওই ছোট কম্বল, মানে মাথা মাথা ঢাকলে পা বের হয়ে যায়, পা ঢাকলে মাথা বের হয়ে যায়। আর এত লোভী লোকজন, আপনার মনে আছে নিশ্চয়ই যে 2001 সালের বিএনপি সরকারের সময় বোধহয় ওই আওয়ামী লীগের তৎকালীন সেক্রেটারি জেনারেল আব্দুল জলিল ট্রাম্প কার্ড খেললেন, ট্রাম্প কার্ড হচ্ছে। তো জানা গেল যে এক শিল্পপতি বিএনপির 50 থেকে 100 জন এমপিকে কিনে নিচ্ছেন, প্রত্যেককে 100 কোটি টাকা করে দিয়ে দিচ্ছেন।
তো ধরেন আপনি যদি এই ভোটেও যান যে গোপন ব্যালট, মানে এটা আবার ধরেন কেউ কেউ নিজেরাই হাঁকবে যে আমাদের কত দিবা, কারে ভোট দিবো কও। তো এটা আমাদের কালচার, মানে এটা আমাদের একটা বিকৃত কালচার বলবো আর কি, বিকৃত কালচার কিছু কিছু মানুষের। তো সেই জায়গাটা তো সংকট, সেই জায়গাটা এটা একটা ভালো পদ্ধতি যে সবাই মিলে বসে একটা ঐক্যমত্য আনা, যে ভাই আমাদের আমাদের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সংকট মোকাবেলায় আমাদের মনে হয় যে এই ব্যক্তিটার উপর আমরা আস্থা রাখতে পারি। আর ভবিষ্যতে জুলাই সনদ অনুযায়ী যখন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ভারসাম্য যতটুকুই আসে, ক্ষমতার ভারসাম্য যতটুকুই আসে বা যেভাবেই হয়, তখন আমরা এটা নিয়ে আগালাম। এটা একটা বিষয় হতে পারে নিঃসন্দেহে। সন্ধ্যা আপনার শেষ মন্তব্যটা একটু শুনি। জি, আমি আহ, ভারত বিরোধী অবস্থান মানে শুধুমাত্র ঝগড়া করার জন্য বাংলাদেশ কিন্তু নেয় নাই ভাই। আমরা যে অবস্থানটা সেটা হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে নিজেদেরকে রাইট। টিকায় রাখার একটা স্বাধীন সার্বভৌম। এখন লোকে অনেক সময় বিভিন্ন আওয়াজ তুলে সেভেন সিস্টার্স এই করব ওই করবো, ভাই আমাদের তো এই জিনিসের জন্য আমরা না। আমাদের হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা টিকে থাকবো। সেখানে অনেকে সামরিক জোটের কথা বলেন, যে 10C প্ল্যাটফর্ম বা যে 17 প্ল্যাটফর্মের কথা বলেন, চীন, তুরস্ক, পাকিস্তানের সাথে সামরিক জোট। ভাই একটু বাস্তবতাটা দেখেন। আপনারা কি সত্যি কনফার্ম যে আমাদের বিপদের সময় তারা আগায় আসবে? আমাদেরকে যে 10Cর ব্যাপারে আপনি যেটা বললেন, যে আমাদেরকে সেই প্ল্যাটফর্ম তো অ্যাকচুয়ালি ব্যবহার করতে দিবে না, কারণ আমাদের মধ্যে এখনো গাদ্দার লোকজন বিভিন্ন জায়গায় বসে আছে। তো অবাস্তব জিনিস না চিন্তা করে আমরা কেন এই জিনিসটা বলি না, আমাদের সামরিক সক্ষমতা বৃদ্ধির কথা? সেটাই কি উচিত না? আমরা কি নিজে থেকে, অন্য অনেক দেশ আছে তো যারা নিজে থেকে নিজেদেরকে ডেভেলপ করছে, ইরানের এক্সাম্পল দেখেন এবং অন্যান্য এক্সাম্পল দিয়ে আমরা আমাদের ধরেন মিসাইল ডিফেন্স এবং এই যে বিমান প্রতিরক্ষা, সেই জায়গায় কি আমি আমাদের কোনো রিটায়ার্ড জেনারেলকে কথা বলতে দেখি? স্যার আমি তো নয় বেয়াদব, আমি বিভিন্ন ধরনের কথা বলি, আপনারা কেন? আপনারা এত টক শোতে জানি, এটিএন বাংলা, চ্যানেল আই আর সবকিছু একদম পুরো প্রতিদিন ঘুরতেছেন আর ঘুরতেছেন, বাসায় কখন থাকেন আমি তো জানি না। এই জিনিসটা নিয়ে কেন আপনারা কথা বলেন না? আর আমাদের জনগণের কিন্তু একটু সমস্যা আছে ভাই। সেটা কি, ধরেন আমি বলবো ওই যে 26শে মার্চে মনে আছে যে আমাদের শো হইলো, যেখানে প্যারেডের মধ্যে আমাদের চোঙার মতো এত ছোট ছোট মিসাইল, কি এটা ভারতের অগ্নি ব্রহ্মার কাছে এগুলোতে কিছু না? হাসলাম আমরা, আমরা হাসি ভাই। তাহলে বলেন, যখন ডিফেন্স বাজেট এই প্রতিরক্ষা খাতে নিজেদেরকে উৎপাদনমুখী প্রতিরক্ষা, আমাদের সামরিক সরঞ্জাম যেটা নিজেরা তৈরি করব, আমরা রিসার্চ করব, সেই জায়গায় যখন আমরা সরকার বাজেট দিতে চায়, আপনারে তো লাফায় উঠে মাঠ গরম করে ফেলেন যে কিসের জন্য প্রতিরক্ষা বাজেট বাড়ানো হইতেছে। আরে ভাই, প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর জন্য যে বাজেট আমাদের এয়ার ডিফেন্স, সেটাতে তাহলে আপনারা সমর্থন করেন। সেই জায়গায় আমাদেরকে এক জায়গায় একটু দেশপ্রেমিক হওয়া শুধুমাত্র গালিগালাজ করার মধ্যে না। আর এই জায়গায় আমি মনে করি ভারতের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, হাসিনার যে ফায়জলামি, তার বিরুদ্ধে আমাদের রাজনৈতিক ঐক্যর সাথে সাথে আমাদেরকে আরেকটা জিনিস করতে হবে কি, দেখেন মিলিটারিলি জিনিসটা আমি পরে আসতেছি। আমাদের অনেকে বলেন যে ভারতের সাথে লেগে লাভ কি? হিউম্যান রিসোর্স, মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশের সূচক ভারতের থেকে বেশি। শান্তি বা পিসের সূচকে বাংলাদেশ ভারতের থেকে ভালো জায়গায়। অ্যান্টি টেরোরিজম পদক্ষেপ বাংলাদেশ ভারতের থেকে ভালো জায়গা। নারীর ক্ষমতায়ন এবং উন্নয়ন বাংলাদেশ ভারতের থেকে ভালো জায়গায় আছে। তো আমরা আলহামদুলিল্লাহ কি ইন্ডিকেটরস গুলাতে ভারতের থেকে ভালো আছি, আমরা নিজেরা এক থাকি, ভারতের থেকে ভালো করবো। আর একটা জিনিস করতে হবে, আমাদের এই প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর জন্য মুখে বললে তো হবে না, আমাদেরকে যে ডিফেন্স ডক্ট্রিন আছে আমাদের, সেই ডক্ট্রিনটাকে একটু আপডেট করতে হবে। ডক্ট্রিনের জন্য সাপোর্টিভ যে ট্রেনিং ডক্ট্রিন আছে সেটাকে আপডেট করতে হবে। এবং আরেকটা জিনিস খুবই দরকার, সেটা হচ্ছে লজিস্টিক্স জায়গায় সরকারকে সহায়তা করতে হবে। এবং যে একটা কনসেপ্ট আমরা রোল করার চেষ্টা করছি, মাঠে আনার চেষ্টা করছি, সেটা হচ্ছে সবার জন্য কলেজ, হাই স্কুল এবং কলেজ লেভেলের সবার জন্য যে সামরিক প্রশিক্ষণ, মৌলিক সামরিক প্রশিক্ষণ, সেটার কনসেপ্টটা এখানে বলবার, ওপেনলি বলবার না, বা সেটা যদি সরকার সাহস করে রোল করে, আমরা ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে, আর কারো দরকার হবে না, যে কোনো আধিপত্যবাদকে ঠেকায় রাখতে পারবে এবং রাজনৈতিক ঐক্য, যেটা আপনি বারবার হ্যামার করছেন, সেই জায়গায় সাকসেসফুল হবে ইনশাআল্লাহ। জি, সুমন ভাই অবশ্যই। এবং ধরেন যে আমরা, আপনি যে কথাগুলো বলছিলেন যে ভারত বিরোধী অবস্থান তো আমাদের না আর কি। আমাদের হচ্ছে ভারতের আধিপত্যবাদ, ভারত যেটা করতে চায়, দাদাগিরি যেটা করতে চায়, নিয়ন্ত্রণ যেটা করতে চায়, যেটি হাসিনার মাধ্যমে তারা
15 বছরে বাংলাদেশের বহু গভীরে ঢুকে গেছে, সেই জায়গাটা আমরা কখনোই মানব না। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের কোনো আপোস নাই, এবং পাশাপাশি আমরা অবশ্যই আমাদের ডিফেন্স বাজেটের জায়গাটা বৃদ্ধি করতে চাই। আমরা চাই আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী। কিন্তু সেটির পাশাপাশি ওই যে তারাবাতি লাগাই দিতে হবে কিছু লোকের লেজে। তারাবাতি কিছু লোকের লেজের মধ্যে যদি আপনি না লাগান, এই ডিফেন্স বাজেট বাড়ায় কোনো লাভ হবে না। ডিফেন্স ওইভাবে শক্তিশালী হবে না। যারা বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে থেকে, সশস্ত্র বাহিনীর ভেতরে থেকে অন্য পারপাস সার্ভ করবে, তাদের লেজে তারাবাতি লাগায় তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে বের করে দিতে হবে। তো মেজর সুমন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান অংশগ্রহণের জন্য। নিশ্চয়ই আমরা আহ, নিকট ভবিষ্যতে আবারও কথা বলবো। আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এতক্ষণ যারা এই অনুষ্ঠান শুনলেন, নিশ্চয়ই আপনি আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। একদিকে আওয়ামী লীগ, একদিকে পলাতক হাসিনার ভারতে বসে থেকে ভারতের রাজনীতিবিদদের ব্যবহার করে বাংলাদেশকে অশান্ত করার যে চেষ্টা, সেখানে আবার বাংলাদেশে বিএনপির সাথে আহ, আহ, জামাত, এনসিপি সহ যে কামড়াকামড়ি মারামারি, জুলাই সনদকে নিয়ে যে ভুল ব্যাখ্যা, ভুল বিবৃতি উপস্থাপন, অর্থাৎ চারিদিকে একটি অনাস্থা তৈরি করার আবহ তৈরি হয়েছে, এবং সেই আবহে ভূমিকা রাখছেন বিএনপির ভেতরের কিছু গ্রুপ, সেনাবাহিনীর ভেতরের কিছু গ্রুপ, পুলিশের ভেতরের কিছু গ্রুপ, পরাজিত পলাতক আওয়ামী লীগ এই জায়গায় ইনভেস্ট করছে, তাদের লোকেরা ইনপুট দিচ্ছে, তাদের লোকেরা নানা রকমের গুটি চালছে। তো সেই জায়গাটায় জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, তার আশেপাশের লোকজনকে আরো সতর্ক থাকা প্রয়োজন। তার আশেপাশে আরো ও, শক্তিশালী যোগ্য লোকজনের উপস্থিতি প্রয়োজন। পাশাপাশি বারবারই যেটি আমরা বলছি, যে দলীয় আনুগত্য বা কাউকে পুরস্কৃত করা বা ললিপপ দেওয়ার চেয়ে বাংলাদেশের এই যে সামনের যে কঠিন পরিস্থিতি আসছে, নিঃসন্দেহে সেই পরিস্থিতিতে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের পক্ষে কঠোর এবং শক্তিশালী অবস্থান নিতে পারেন স্থানীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে, তেমন একজন ব্যক্তিকে আমরা রাষ্ট্রপতি হিসেবে চাই। এবং এই জায়গাটায় আমরা চাই যে সর্বসম্মতভাবে সকল দল মিলে সর্বসম্মতভাবে একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে নির্বাচন করবেন। এবং জুলাই সনদে এবং বিএনপির ৩১ দফায়ও বিএনপি কিন্তু এই জাতীয় একটি বাইরি মানুষের সামনে তুলে ধরেছিল। তো সেই জায়গাতে আমি সবার মনোযোগ আকর্ষণ করছি, এখনো সময় আছে। আমার মনে হয় যেন সিদ্ধান্ত সঠিকভাবে নেয়ার, যুগ উপযোগী পরিস্থিতির প্রেক্ষিতে কার্যকর সিদ্ধান্ত নেয়ার। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে